বিলুপ্ত হলো এনবিআর, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না আশা অর্থ উপদেষ্টার। প্রতিবাদের কাল থেকে 3 দিনের কলম বিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দ্রুত নির্বাচন দিয়ে সব সমস্যা সমাধানের আহ্বান মেজর হাফিজের। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আমির খসরু মাহমুদের। সংস্কারের নামে কালক্ষেপণে নির্বাচন ঝুলে গেলে দায় নিতে হবে ঐকমত্য কমিশনকে, বলেছে সিপিবি। আওয়ামী লীগ ইস্যুতে মূলা ঝুলানোর অভিযোগ জুলাই ঐক্য নেতাদের। হাইকোর্টের রায়ে রমনা বটমূল বোমা হামলা মামলায় সাজা কমেছে সবার। মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন, অন্য 9 আসামির 10 বছর করে কারাদণ্ড। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ঘোষণা 17 মে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না বলে আশা তার। এদিকে ঘোষিত অধ্যাদেশের প্রতিবাদে বুধবার থেকে 3 দিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মধ্যরাতে রাজস্ব বিভাগকে 2টি ভাগে বিভক্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সচিবালয় এ নিয়ে জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। তিনি আশ্বস্ত করে বলেন, এনবিআর কর্মকর্তাদের উদ্বেগের কিছু নেই। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে একটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনদের আদায় করলাম। এনবিআরের আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। উপদেষ্টা জানান, রাজস্ব আদায় হতাশাব্যঞ্জক নয়। গতবারের তুলনায় এরই মধ্যে 2% বেশি আদায় হয়েছে। আগামী বাজেট নিয়ে প্রশ্নের জবাবও দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজস্ব আদায় কোনো প্রভাব না, আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। বাজেট ছোট না বড় হবে তা জানতে কিছুদিন অপেক্ষার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। এদিকে ঘোষিত অধ্যাদেশের প্রতিবাদে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। আগামী 14 মে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15 মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17 মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কথাগুলোই বর্তমানে ভিন্ন রূপে চালু করা হচ্ছে, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তার প্রশ্ন, এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কি কেউ চেনে? আর অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে অভিহিত করে দ্রুত নির্বাচন দিয়ে সমস্যা সমাধানের দাবি জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলাদা 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করে ভাসানী জনশক্তি পার্টি।
এ সময় শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সরকারের 9 মাস পার হলেও সরকার কোন দিকে হাঁটছে তা স্পষ্ট নয়। পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত বিষয় এবং বস্তুর সংস্কার হতেই এগোচ্ছে, তাছাড়া চলতে পারে না। সংস্কার ছাড়া পৃথিবী অচল, সংস্কার ছাড়া রাষ্ট্র অচল। সংস্কার তো চলতেই থাকবে, ওইটা শেষ করবেন কবে? আপনারা বুকে হাত দিয়ে বলতে পারছেন না, কোনো রাজনৈতিক দল বলতে পারছে না, জনগণ আস্থা রাখতে পারছে না। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচন কি এবছর ডিসেম্বরে হবে, না তার আগে হবে, নাকি আরও 1 মাস 2 মাস লাগবে? সময়টা কি লাগবে? সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে প্রত্যাশা নিয়ে মানুষ শেখ হাসিনার পতন ঘটিয়েছে সে প্রত্যাশা এখনও পূরণ হয়নি। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। কারণ নাম বলতে চাই না আমি, কারণ কেউ তো বোকা না। যতদিন বাংলাদেশের নির্বাচিত সরকার না আসবে, কোনো বিনিয়োগ বাংলাদেশের কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা। তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। এদিকে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে গোলটেবিল বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ মুজিবই ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়ে দেশের সর্বনাশ ডেকে এনেছিলেন, আর শেখ হাসিনা 16 বছরে বাংলাদেশকে ভারতের একটি কলোনি বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ফারাক্কা বাঁধ যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, শেখ মুজিব অনুমতি দিলেন, সর্বনাশ সেদিনই হয়ে গেল। তো সেটা না হয় জানিয়েছেন। এরপরে চুক্তি হয়েছে একটা খুবই প্যাট্রিয়টিক চুক্তি, যেটাকে বলা হয় 77 79 তখন। কিন্তু এরপরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার, সে টিপাই মুখ হোক, গজলডোবাই হোক, যেখানেই হোক না কেন। 71-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করার দাবিও জানান মেজর হাফিজ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না, এতে নির্বাচন ঝুলে গেলে দায় জাতীয় ঐকমত্য কমিশনকে নিতে হবে বলেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 10টায় শুরু হয়ে আলোচনা চলে দুপুর 1:15 পর্যন্ত। দীর্ঘ এই আলোচনার শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করছি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিপিবির প্রতিনিধি দলের সদস্যরা। তারা জানান, দরকারি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন চায় সিপিবি। সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট দিয়েই রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি না থাকা এবং নারী আসনে সরাসরি ভোটের বিষয়ে একমত হলেও গণপরিষদ কিংবা সাংবিধানিক পরিষদ গঠন এবং সংসদে উচ্চকক্ষের বিষয়ে দ্বিমত আছে বলে জানান সিপিবি নেতারা। অর্থাৎ গণতন্ত্র, মানুষের ভোটাধিকার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগ ইস্যুতে বিচারের নামে মূলা ঝুলানো হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। তারা বলেন, বিগত 16 বছরের গণহত্যা যুক্ত না করে প্রকাশিত গেজেট জন আকাঙ্ক্ষা পূরণ করেনি। এ সময় আরাকান করিডোর সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনগণকে ভুলিয়ে রাখার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন ছাত্রনেতারা। এদিকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে উদ্বেগ জানিয়েছে জুলাই মঞ্চ। তাদের দাবি, একটি সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠকে বসলে পাহাড়ে বিশৃঙ্খলা আরও বাড়বে। রিপোর্ট ফরুক বাবুল। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিসহ বিচার কার্যক্রম সম্পন্ন এবং দলটির নিবন্ধন চিরতরে বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। একই সাথে 14 দল এবং জাতীয় পার্টির বিরুদ্ধে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছেন সংগঠনের নেতারা এবং সেই সিদ্ধান্তের আলোকে আমাদের পরবর্তী আওয়ামী লীগ ইস্যুসহ আরাকান করিডোর নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ তোলেন জুলাই আন্দোলনের নেতারা। তারা বলেন, সরকার ইস্যু তৈরি করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজেটের মধ্যে অনেকগুলো ফাঁকফোকর রয়ে গেছে। ফাঁকফোকর কি রয়ে গেছে সেটা বিগত ফেসিবাদের যেই বড় বড় গণহত্যাগুলো ছিল সেগুলোকে এখানে মেনশন করা হয়নি। শুরুতে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের 57 জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই। শাপলা গণহত্যায় যে সেখানে প্রায় 1000 ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই। মোদি বিরোধী আন্দোলনে যে প্রায় 17 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই। শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কিনা বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিংয়ে আসতে বাধ্য হয়েছে। যে আরাকানে এই যে করিডোর দেওয়ার নাম করে যেই দেশ বিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কী চায় আসলে। এখন সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়, আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং ইস্যুর খেলা তারা বন্ধ করবে। বারবার বিভিন্ন ইস্যু তৈরি করে কৃত্রিমভাবে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা, এই ধরনের বিষয়গুলো থেকে তারা বিরত রাখবে। এদিকে জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাহাড় ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়। ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয়, তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। জুলাই মঞ্চের নেতারা বলেন, ইউপিডিএফ রাষ্ট্র স্বীকৃতি কোনো সংগঠন নয়, তাদের সাথে সংলাপের সমালোচনা করেন নেতারা। অনতিবিলম্বে ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের স্মৃতি বিজড়িত এক সময়ের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ৫ম সমাবর্তনে যোগ দেবেন তিনি। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবারের সমাবর্তনে চবির সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তনে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রি সহ মোট ২২,৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এর আগে বুধবার সকালে প্রথমে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি নৌ পরিবহন, বন্দর কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর সঙ্গে সভায় যোগ দেবেন। এরপর কালুরঘাটে রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে ফলকে অতীতের রেওয়াজ ভেঙে ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম থাকছে না। কালুরঘাট রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১,৫৬০ কোটি টাকা, যা বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ। বিকেলে তিনি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। সেখানে এলাকাবাসী ও আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময়ের কথা রয়েছে। বহুল আলোচিত রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজ উদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। অন্য ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া হুজি নেতা মুফতি হান্নান সহ ৩ আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। গ্যালমান শফির রিপোর্ট।
2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ। হামলায় ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন, আহত হয় 100-এর বেশি মানুষ। ওই ঘটনায় 2014 সালের 23 জুন বিচারিক আদালত 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মাওলানা তাজউদ্দিন পলাতক, সাজা কমানো হয় অন্য আসামিদেরও। এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। এভিডেন্স আছে কি নাই সেটা সঠিকভাবে বিশ্লেষণ করার চাইতে মানুষের মনোজগতে কি প্রভাব ফেলবে এটিকে বিবেচনা নিয়ে যখন সাজা দেওয়া হয়, আইনের ভাষায় এটাকে বলে মোরাল কনভিকশন, বাংলায় হলো নৈতিক সাজা। আর একটা আছে লিগ্যাল কনভিকশন, যাকে বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জ্ঞান বুদ্ধিতে ধরে না এই মামলায় কি করে সাজা দেওয়া হয়। মামলায় আসামি মুফতি হান্নান, মাওলানা আব্দুর রউফ ও মাওলানা ইয়াহিয়ার মৃত্যু হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ডক্টর জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ওই মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তিনি। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। 2023 সালের অগাস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এই আদেশ দেন। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। লোকগানের শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় 17 মে। অভিযোগ গঠনের 21 দিনে শেষ হল বিচার কার্যক্রম। সকালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন ধার্য করেন। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিল। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ আবারও শুনানি হয়। এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিনুল ইসলাম মুকুল জানান, মামলায় মোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। তিনি আরও বলেন, এসব সাক্ষ্য প্রমাণে প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এই মামলায় 29 জন সাক্ষীর সাক্ষ্য, মৌখিক এবং দালিলিক যে সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, হিটু শেখ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণে
রাষ্ট্রপক্ষ থেকে আমরা দাবি করেছি যে হিট্টু শেখের সর্বোচ্চ শাস্তি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যেই ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই গঠিত ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়ার ন্যায় বিচার নিশ্চিত করবে। রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। এসব নিয়ে আলাপ আলোচনা চলছে, আর পুলিশের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা জেনে বুঝে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মিরপুরে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইজিপি। জানান, পুলিশের কাছে সর্বোচ্চ শটগান থাকবে, ক্ষেত্র বিশেষে রাইফেল থাকতে পারে। আইজিপি বলেন, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো ব্যবহারে সতর্ক থাকবে পুলিশ। আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার, তাই না? এখন যেসব জায়গায়, বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে যেখানে, সেসব জায়গায় অবশ্যই আর্মামেন্টারিয়ামটা ডিফারেন্ট হয়। কিন্তু নর্মালি আমাদের ল অ্যান্ড অর্ডার করতে গিয়ে আমরা উই উইল ট্রাই যে আমাদের যেন এরকম কোনো লিথাল উইপন না থাকে, নন লিথাল উইপন দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড অল ওভার দি ওয়ার্ল্ড। আগামী 16 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস জাতীয় যুব শক্তি। মঙ্গলবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গতানুগতিক যুব সংগঠন নয়, তরুণদের সমস্যা ও সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে ও বিদেশে বাংলাদেশি যুবকদের নিয়ে কাজ করবে জাতীয় যুব শক্তি, যাদের হাত ধরে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তরুণরা। তরুণদের সংগঠিত করতেই কাজ করবে এনসিপির যুব উইংস জাতীয় যুব শক্তি। আমাদের নীতি নির্ধারণী ফোরামে তরুণদের অ্যাক্সেস নেই, এবং আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুব শক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে। শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তান, ঢাকা, সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। জামাত ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। শুনানিতে আইনজীবীরা বলেন, নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল বৈধ প্রক্রিয়ায় করেনি। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পর নির্বাচন কমিশন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেয়, কিন্তু তখন আপিল আবেদন বিচারাধীন ছিল। এমনকি যারা জামাতের বিরুদ্ধে রিট করেছিল তারা তা করার অধিকার রাখেন না। গত 7 মে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আপিল বিভাগ। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিলুপ্ত হলো এনবিআর, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না আশা অর্থ উপদেষ্টার। প্রতিবাদের কাল থেকে 3 দিনের কলম বিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দ্রুত নির্বাচন দিয়ে সব সমস্যা সমাধানের আহ্বান মেজর হাফিজের। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আমির খসরু মাহমুদের। সংস্কারের নামে কালক্ষেপণে নির্বাচন ঝুলে গেলে দায় নিতে হবে ঐকমত্য কমিশনকে, বলেছে সিপিবি। আওয়ামী লীগ ইস্যুতে মূলা ঝুলানোর অভিযোগ জুলাই ঐক্য নেতাদের। হাইকোর্টের রায়ে রমনা বটমূল বোমা হামলা মামলায় সাজা কমেছে সবার। মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন, অন্য 9 আসামির 10 বছর করে কারাদণ্ড। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ঘোষণা 17 মে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।